মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরমে। চলতি বছরের শেষে যান চলাচলের জন্য একটি অংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঈদে 8টি ওয়াচ টাওয়ার ও 12টি পয়েন্টে সিসি ক্যামেরায় চলবে পুলিশের নজরদারি। ছিনতাই ডাকাতি প্রতিরোধের আশ্বাস। কলকারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে রাজধানীর চারপাশের নদ নদী। পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে রোগ ব্যাধি। সরকারি হুঁশিয়ারির পরও নেই উদ্যোগ। নওগাঁয় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় একই পরিবারের 2 জন সহ 4 জনের মৃত্যু। এবং সিরিজের শেষ টি-20 ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা, সিরিজ জিততে চায় প্রোটিয়ারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। মগবাজার মৌচাক ফ্লাইওভারের একটি অংশ চলতি বছরের শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এদিকে প্রকল্পের বাকি 2টি অংশের কাজ আগামী বছরের মাঝামাঝির আগে শেষ হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। এদিকে দীর্ঘদিন ধরে কাজ চলায় প্রকল্প এলাকার সড়কগুলোতে যান চলাচলে দুর্ভোগ তো ছিলই, চলতি রমজানে সেই দুর্ভোগ ঠেকেছে চরমে। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। প্রকল্পের নাম মগবাজার মৌচাক ফ্লাইওভার। প্রায় 8.25 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির নির্মাণ কাজ শুরু হয় 2013 সালে। 2 বছর প্রকল্পের মেয়াদ হিসাব মোতাবেক শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে, কিন্তু 2 বছরের বেশি সময় পরও কাজ চলছে। নামে মগবাজার মৌচাক ফ্লাইওভার হলেও বাস্তবে প্রকল্পটি বিস্তৃত তেজগাঁও 7 রাস্তা, বাংলা মোটর, মালিবাগ, রাজারবাগ এবং শান্তিনগর পর্যন্ত। দীর্ঘদিন ধরে কাজ চলায় ব্যস্ততম এই এলাকাগুলোতে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন লাখ লাখ মানুষ। এই এলাকায় ধরেন যদি আমি সময় নিয়ে আসি আধা ঘন্টা, সেই জায়গায় 2 ঘন্টাও হয় না। মগবাজার মালিবাগের রাস্তা হচ্ছে ভাঙাচোরা রাস্তা, চলাফেরাটা খুবই খারাপ হয়েছে। শুধু প্রকল্প এলাকার সড়কগুলোই নয়, দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব এলাকা সংলগ্ন অন্যান্য সড়কগুলোতেও। আর চলতি রমজানে সেই দুর্ভোগ ঠেকেছে চরমে। রমজান আসায় 2:30 থেকে 5টা পর্যন্ত মানে বাসায় যাইয়া ইফতার করা খুবই কষ্টকর হয়ে যায়। শুধু পথ চলতি মানুষই নয়, সমস্যায় আছেন রাস্তার পাশের ব্যবসায়ী কিংবা এসব এলাকার হাসপাতালের রোগীও স্বজনরা। একটা রোগী যদি রাস্তাতেই আধা ঘন্টা আটকে থাকে আর তার যদি একটা ইমার্জেন্সি অবস্থা হয়, সে কিভাবে একটা হাসপাতালে পৌঁছাবে? মূলত ফ্লাইওভারটির কাজ চলছে 3টি ভাগে। প্রকল্পটির পরিচালক বলছেন, এবছরের শেষে একটি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 7 রাস্তার মোড় থেকে হলি ফ্যামিলি হসপিটাল পর্যন্ত এটা আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে করে এই বছরের শেষ নাগাদ একটা পর্যায়ে ট্রাফিক উন্মুক্ত করার জন্য। স্কার্টন থেকে যেটা ওয়্যারলেস গেট পর্যন্ত যাবে, যে 2টা কাজ পূর্বে যেটা শুরু হয়েছে সেটার ক্ষেত্রে আমাদের একই প্রচেষ্টা অব্যাহত আছে। আর রামপুরার যেটা সেটা তো এমনি নির্ধারিত সময়ই অনেক পরে, 2016-তে আশা করছি আমরা শেষ হবে। জনদুর্ভোগের কথা স্বীকার করে তিনি আরো জানান, যেহেতু রাস্তা চালু রেখে কাজগুলো করতে হচ্ছে, তাই দুর্ভোগ কিছুটা পোহাতেই হচ্ছে। যেহেতু আমরা কাজটা চলমান, সেই কারণে আমার মিনিমাম একটা ওয়ার্কিং স্পেস নিতেই হয়। আদারওয়াইজ যদি কাজটা টোটাল বন্ধ করে দিই তাহলে কাজটা তো শেষ হবে না। সেসব এলাকার মানুষগুলো বলছেন, উন্নয়নের স্বার্থে ভোগান্তি সহ্য করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রকল্পের ধীরগতিতে সেই ভোগান্তি যেন দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট, ছিনতাই, মলম পার্টি ও ডাকাতি রোধে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে হাইওয়ে ও জেলা পুলিশ। 8টি ওয়াচ টাওয়ার ও 12টি পয়েন্টে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। তবে যানজটের কারণ হিসেবে পুলিশের চাঁদাবাজি ও অপরিকল্পিত পার্কিংকে দায়ী করেছেন পরিবহন মালিক ও চালকরা। অবশ্য চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। বাহার রেহানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত প্রায় 99 কিলোমিটার সড়কের 10টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে ও জেলা পুলিশ। এসব এলাকায় যানজট, ছিনতাই, মলম পার্টি ও ডাকাতি রোধে 8টি ওয়াচ টাওয়ার ও 12টি পয়েন্টে সিসি ক্যামেরার মাধ্যমে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। তবে পরিবহন মালিক ও চালকদের অভিযোগ, পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করা না হলে যানজট কমবে না। মেইন রোডের পুরো বাজারগুলো আছে, এগুলোতে ছোট ছোট চিঞ্জিগুলো হঠাৎ করে দাঁড়া যায় এবং মনে করো 10-12টা চিঞ্জি এক পাশে দাঁড়ায় থাকে, বড় গাড়ি আর অন্য পাশে যাইতে পারে না। পুলিশ টাকা না দিলে
গাড়ির মামলা লয়ে যাও, এই করো কাহিনী কিচ্ছা ড্রাইভাররা নানান বকাচলা করে। রাত্রে যে ট্রাকগুলোরে ধরে একটার ধরলে 20-10টা দাম হয়ে যায়। এদিকে মহাসড়কের কুমিল্লার অংশে 4 লেনের কাজ প্রায় 80% শেষ হয় এবারের ঈদে যানজট তুলনামূলক কম হবে বলে জানালেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। আমাদের কন্ট্রোল রুম আছে, প্রতিটা কিছু দূর পরপরই কন্ট্রোল রুম। আমরা প্রতিটা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে কোন এলাকায় কি ধরনের যানবাহন চলাচল করতেছে, কি পরিমাণ, সেটা আমরা অবজারভেশন রাখবো। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মনিটরিং সহ চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। 12টি পয়েন্টে আইপি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরা যাকে বলে, কিন্তু আমরা সেখান থেকেও মনিটর করি যে সার্বক্ষণিকভাবে দেখি যে কোথায় কোথায় গাড়ির সংখ্যা বেশি বা কোথায় জ্যাম হওয়ার সম্ভাবনা আছে, এবং সেভাবে আমরা কনসেন্ট্রেট করি। আর এর সাথে আমাদের হাইওয়ে পুলিশের জনবলও কিন্তু আমাদের সাথে একসাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে, এবং প্রয়োজনে আমরা যদি কোথাও বড় ধরনের জ্যামের সম্ভাবনা থাকে আমরা অন্যান্য বাহিনীর সহায়তা গ্রহণ করব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের নিরাপত্তায় 4 শতাধিক পুলিশ সার্বক্ষণিক টহল দেবে। পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সহ থাকবে কমিউনিটি পুলিশও। সময় সংবাদ, কুমিল্লা। নওগাঁয় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় একই পরিবারের 2 জন সহ 4 জনের মৃত্যু হয়েছে। ভোরে সদর উপজেলার গোয়ালি গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই গ্রামের দিলবরের বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় অসাবধানতায় 2 জন কর্মী পড়ে যায়। এ সময় বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধারে আরও 2 জন নামলে তারাও অসুস্থ হয়ে পড়ে। এতে ঘটনাস্থলে 1 জন ও নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। সরকারি নানা পরিকল্পনা আর হুঁশিয়ারির পরও কলকারখানার বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে রাজধানীর চারপাশের নদ নদী ও জলাধারগুলো। এতে পরিবেশ দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ ব্যাধি। অথচ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তরল বর্জ্য শোধনাগার স্থাপন করেনি অধিকাংশ কলকারখানা। আবার যারা স্থাপন করেছেন বেশি খরচের অজুহাতে তাদের অনেকেই বন্ধ রাখছেন শোধনাগার। বিস্তারিত জাফর সাদিকের রিপোর্টে। রাজধানীর শ্যামপুর কদমতলী এলাকা, এখানে প্রায় 70টি ছোট বড় ডাইং কারখানা আছে। বেশিরভাগ কারখানাতেই নেই তরল বর্জ্য পরিশোধনাগার। ফলে এসব কারখানার বিষাক্ত বর্জ্য ড্রেন হয়ে গিয়ে মিশছে বুড়িগঙ্গার পানিতে। একই চিত্র রাজধানীর পাশের ঢাকা ইপিজেড এলাকায়। উচ্চ মর্যাদাপূর্ণ শিল্প এলাকা হিসেবে এখানে প্রতিটি কারখানাতেই থাকার কথা বর্জ্য শোধনাগার। অথচ ইপিজেডের পেছনের এই খালটি দিয়ে দিনে দুপুরেই ফেলা হয় বিষাক্ত তরল। ফসল চাষাবাদ করলে ফসল মারা যায়, শারীরিক অবস্থা খারাপ, বিভিন্ন রোগ ধরে। পানির কাছে আসলেই বোঝা যায় যে টিভি ব্যবহার করা হচ্ছে না। দিনে যেমন দুর্গন্ধ, সন্ধ্যার পরে তা আরো বেড়ে যায়। শিল্প সংশ্লিষ্টরা বর্জ্য শোধনাগার স্থাপনে অধিক খরচের অজুহাত দেখালেও পরিবেশবিদরা বলছেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে কম খরচেও বর্জ্য শোধন করা সম্ভব। প্রত্যেকদিন যে কেমিক্যাল কস্টিং হয়, এই কেমিক্যাল কস্টিং এর জন্য ওনারা মূলত ইটিপি চালাতে আগ্রহী না। একটা ওয়েস্ট ওয়াটারের জন্য শুধু ফিজিক্যাল আর কেমিক্যাল দরকার, অথবা ফিজিক্যাল আর বায়োলজিক্যাল দরকার। আমি যদি কোনো একটাকে বাদ দিতে পারি তাহলে কিন্তু 1/3 কস্ট এমনিতে কমে যাচ্ছে, এবং রেগুলার যে রানিং কস্ট সেটাও কিন্তু কমে যাবে। সেই দিক দিয়ে কস্ট ইফেক্টিভ একটা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে পারি। আর পরিবেশ মন্ত্রণালয়ের দাবি, বর্জ্য শোধনাগারবিহীন কারখানাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ইটিপি ছাড়া কোনো ফ্যাক্টরি আমরা চলতে দেব না, এবং যে সমস্ত ফ্যাক্টরিতে ইটিপি নাই সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা বন্ধ করে দেব। আমাদের এই অভিযান চলবে। ঢাকার চারপাশের নদীগুলো বাঁচাতে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা ছিল। পরিশোধন ছাড়া কলকারখানার বিষাক্ত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা হবে। এরপর বহু পানি গড়িয়েছে বুড়িগঙ্গা, বংশী, তুরাগ আর শীতলক্ষায়। কিন্তু অবস্থা যা ছিল তাই আছে। সংশ্লিষ্টরা মনে করছেন দূষণ বন্ধ করে নদী বাঁচাতে যা করার তা করতে হবে খুব দ্রুতই। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। কক্সবাজারে হেলে পড়া মৎস্য অবতরণ কেন্দ্র ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়নি এখনো। আতঙ্কে মাছ ব্যবসায়ী, ট্রলার মালিক, শ্রমিক ও জেলেরা। এবং জমে উঠেছে বগুড়ার ঈদ বাজার। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানেও গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়। নিরাপত্তা জোরদারের দাবি ব্যবসায়ীদের।
সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ নারী গৃহকর্মী ও পোশাক কর্মীর চাহিদা বাড়লেও চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নেই হাউসকিপিং ও গার্মেন্টস ট্রেডের আধুনিক প্রশিক্ষণ যন্ত্রপাতি। ফলে সৌদি আরব, ওমান, কাতার, হংকং, জর্ডান ও মরিশাস সহ নারী জনশক্তি নিতে আগ্রহী দেশে ব্যবহৃত আধুনিক গৃহস্থালী যন্ত্রপাতি পরিচালনার প্রশিক্ষণ পাচ্ছেন না বিদেশগামীরা। অন্যদিকে ডরমিটরি না থাকায় প্রশিক্ষণার্থীদের আবাসনের ব্যবস্থা করতে সমস্যায় পড়ছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বর্তমানে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মীর পাশাপাশি পোশাককর্মীও নিচ্ছে। এক্ষেত্রে সরকার বিদেশগামী গৃহকর্মীদের হাউসকিপিং এর ওপর 21 দিনের প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেও চট্টগ্রাম সহ 6টি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নেই হাউসকিপিং এ ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি। একইভাবে গার্মেন্টস ট্রেডও যুগোপযোগী কম্পিউটারাইজড মেশিন না থাকায় প্রশিক্ষণে ঘাটতি থেকে যাচ্ছে। রুম, বাথরুম, রান্নাঘর, তারপরে রান্নাঘরে কি কি ইকুইপমেন্ট থাকে সেটা রান্নাঘরের জন্য আলাদা করে সাজিয়ে দিলে আমাদের ক্লাস নিতে আরো সুবিধা হবে। আমরা যে মেশিনগুলো দিয়ে ছাত্রীদের শেখাচ্ছি সেগুলো একটু ব্যাকডেটেড, তো এখান থেকে এগুলো প্রশিক্ষণ দিয়ে ওখানে গিয়ে গার্মেন্টসে গিয়ে যখন ওরা কাজ করতে যায় কিছুটা ওরা অসুবিধার সম্মুখীন হয়। এক্ষেত্রে দেশে ও বিদেশে চাকুরির চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে তুলতে মহিলা টিটিসিতে আধুনিক প্রশিক্ষণ যন্ত্রপাতি সরবরাহের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কম্পিউটার মেশিন হলে আমাদের জন্য কাজ করার সুবিধা ভালো, আমরা বাইরে গিয়ে খুব দ্রুতভাবে কাজটা করতে পারবো। তো আধুনিক নতুন মেশিনগুলো লাগবে, যার কারণে আমরা ওখানে যাই কোনো কাজে যাতে বাধা না খাই। এদিকে হাউসকিপিং সহ প্রতি বছর 10টি ট্রেডে চট্টগ্রাম মহিলা টিটিসি থেকে 3000 শিক্ষার্থী কারিগরি প্রশিক্ষণ নেয়, কিন্তু তাদের জন্য নেই কোনো ডরমিটরি বা আবাসনের ব্যবস্থা। মেয়েদের ডরমিটরি এবং টিচার স্টাফদের কর্মকর্তা কর্মচারীদের জন্য ডরমিটরি, এগুলা আবাসন ব্যবস্থা করলে এখানে প্রশিক্ষণ ব্যবস্থা আরো সুষ্ঠুভাবে পরিচালনা করতে সুবিধা হবে। 2015 পর্যন্ত 3 লাখ বাংলাদেশি নারী বিশ্বের বিভিন্ন দেশে চাকুরি নিয়ে গেছেন। থাকার ব্যবস্থা সহ 6টি মহিলা টিটিসিকে আধুনিকায়ন করা হলে এ সংখ্যা আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, দেশের সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফ করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আগুন যুদ্ধের সূচনা করেন। আগুন যুদ্ধে 153 জন নিরপরাধ নারী, শিশু, পুরুষ আগুনে পুড়ে এবং বিভিন্নভাবে মারা যান। 153-150-র বেশি এখনো পোড়া মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 1000-এর বেশি যানবাহন সরাসরি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 3000-এর মতন যানবাহন ভাঙচুর করা হয়। আগুন সন্ত্রাসের প্রতিটি ঘটনার খবর প্রকাশিত হয়েছে। অনেক ঘটনায় ঘটনাস্থলে জনতা ও আইন প্রয়োগকারী সংস্থার হাতে আক্রমণকারী আগুন সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়েছে। তাদের রাজনৈতিক ও দলীয় পরিচয় প্রকাশিত হয়েছে। আগুন সন্ত্রাসের মোট 388টি ঘটনা পুলিশ রেকর্ড করেছে। এ সকল ঘটনায় ঘটনাস্থলে হাতে নাতে ধরা পড়া 579 জনের মধ্যে 365 জনের পরিচয় হচ্ছে বিএনপির কর্মী এবং কর্মকর্তা, 205 জন হচ্ছে জামাত শিবিরের কর্মী। প্রায় ঘটনায় ঘটনাস্থলে হাতে নাতে ধৃত ব্যক্তিরা ফৌজদারি 161 বা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের কাছে পুরো রিপোর্ট আছে এবং প্রত্যেকটা ঘটনার বিবরণ আছে এবং 164 ধারাও আছে। খালেদা জিয়ার বিরুদ্ধে আগুন সন্ত্রাসের ঘটনার মামলা দায়ের হয়েছে। সেই মামলায় যা ধরা পড়েছে তাদের 164 ধারা আছে। তারা সরাসরি খালেদা জিয়া এবং আরো শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে কিভাবে তাদের সম্পর্ক, সেই সম্পর্কের বিবরণ দিয়েছেন বিস্তারিতভাবে। এই মামলাগুলো বিচারাধীন আছে এখন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 5 জানুয়ারি থেকে অবরোধের নামে জনগণের বিরুদ্ধে আগুন যুদ্ধ, আগুন সন্ত্রাস পরিচালনার জন্য 5 জানুয়ারির পূর্বেই বেগম খালেদা জিয়া তার পুত্র তারেক রহমান প্রকাশ্যেই উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিয়েছেন, ভিডিও বার্তাও প্রকাশ করেছেন।
আপনারা জানেন 5 জানুয়ারি 2014 নির্বাচনের 1 বছরের মাথায় গতকাল 5 জানুয়ারি 15কে সামনে রেখে কিভাবে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক ছড়ানো হয়েছিল। 5 জানুয়ারি ঢাকায় ব্যাপক গোলযোগ হবে, সরকারের পতন হয়ে যাবে। শুধু গুজব ছড়িয়েই ক্ষান্ত হয়নি, ব্যাপক সন্ত্রাস, অন্তর্ঘাত, নাশকতা প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রকাশ্যে দর্শক, দেশের সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফ করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আমরা সরাসরি ছিলাম সেখানে। একটি বিশেষ রাজনৈতিক মহল ও কিছু গণমাধ্যম ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে ইস্যু তৈরি করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে 10ম জাতীয় সংসদের 6ষ্ঠ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, এই গম নিয়ে যে কেউ পরীক্ষা করতে চাইলে খাদ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে। এ সময় তিনি সংসদে আবারও দাবি করেন, ব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযোগী। আমাকে নিয়ে যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত পরীক্ষা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত কথাবার্তা বেরোচ্ছে, বেগম খালেদা জিয়া পর্যন্ত এটাকে একটি ইস্যু তৈরি করছেন। আজকে দেখবেন পত্রিকাগুলো কিন্তু বলছে এটা নিম্নমানের, পত্রিকাগুলো পড়ার চেষ্টা করছে, কিন্তু এটা তো ল্যাবরেটরি টেস্টে প্রমাণিত যে এটা যেই বিনির্দেশ অনুযায়ী আমরা এনেছি, সেই বিনির্দেশ অনুযায়ী গমটা সাপ্লাই হয়েছে, এসেছে বাংলাদেশে এটা, এবং খাওয়ার উপযোগী। গমটা দেখতে আসলে খারাপ। ব্রাজিলের গমটা দেখতে কেউ পছন্দ করবে না, উপর দিয়ে দেখতে পছন্দ করবে না, কিন্তু গুণগত মান তো ঠিক আছে। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই গমের নমুনা নিয়ে তারা পরীক্ষা করতে চান, সহযোগে পরীক্ষা করতে না, আমি তাদেরকে সাহায্য করব। পুলিশের কাছ থেকে বা বিডিআরের কাছ থেকে এই পচা গম পেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, মরে যাচ্ছে, আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এরকম কথাবার্তা কোনো চিঠিপত্র আজ পর্যন্ত আমি আমার স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জিজ্ঞেস করছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন না, এরকম চিঠি কোনো আমাদের কাছে আসে নাই। এক শ্রেণীর পত্রিকা এবং বিশেষ রাজনৈতিক দলগুলো উদ্দেশ্য প্রণীতভাবে এই সমস্ত অসত্য খবর পরিবেশন করছে। একাদশ শ্রেণীতে দ্বিতীয় দফা ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ। এর আগে গত সোমবার সন্ধ্যায় একাদশ শ্রেণীর ভর্তির জন্য দ্বিতীয় দফা তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। দ্বিতীয় দফায় মোট 17,647 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। এর মধ্যে প্রথম তালিকায় স্থান না পাওয়া 10,726 জন শিক্ষার্থী এবং 6,921 জন শিক্ষার্থী কলেজ পরিবর্তনের সুযোগ পাবেন। নতুন তালিকা প্রকাশের পর আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন কলেজে ভিড় জমায় ভর্তির ছোড়া। এর আগে গত 28 জুন একাদশ শ্রেণীর প্রথম দফা ভর্তির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। কক্সবাজারে হেলে পড়া মৎস্য অবতরণ কেন্দ্রটি এখনও ভেঙে ফেলার উদ্যোগ নেয়নি প্রশাসন। ভবনটি যে কোনো মুহূর্তে বাঁকখালী নদীতে ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে আতঙ্ক বিরাজ করছে মাছ ব্যবসায়ী, ট্রলার মালিক, শ্রমিক ও জেলেদের মাঝে। গত রাতে দ্বিতল ভবনটি হঠাৎ হেলে পড়ে এবং ভবনের নিচের 15টি পিলার সরে যায়। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সোজাউদ্দিন রোবেল। কক্সবাজারে হেলে পড়েছে মৎস্য অবতরণ কেন্দ্রের এই দ্বিতল ভবনটি। একই সঙ্গে সরে গেছে ভবনের নিচের 20টিরও বেশি পিলার। যে কোনো মুহূর্তে এটি বাঁকখালী নদীতে ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখানকার যারা মৎস্য ব্যবসায়ীরা রয়েছেন তারা আজ সকাল থেকে অবস্থান করছেন এবং তারা এক আতঙ্কের মধ্যে রয়েছে। তারা বারবার তাগাদা দেওয়ার পরও প্রশাসন এটি ভেঙে ফেলার কোনো উদ্যোগ নেয়নি। এটা যে কোনো মুহূর্তে ধসে পড়ার সম্ভাবনা আছে। আমাদের উপরে অফিস আছে, উপরে অফিসের ভিতরে মালামাল আছে, আমরা বের হইলেও মালামাল এখন পর্যন্ত বের করতে পারিনি। এখানে কোনো ধরনের কাজ করার আর উপযোগী নাই, সেই জন্য এখানে প্রায় 5,000 শ্রমিক ভোগান্তিতে আছে। বিগত 5 বছর ধরে এটা আস্তে আস্তে এটা নিচের থেকে মাটি সরে যাচ্ছে, কিন্তু এটা যদি কাজ করতো তাহলে এটা টাকা যেত। আমরা আল্লাহর রহমতে বেঁচে গেছি যে বিল্ডিংটা রাত্রিকালীন ধসে যাওয়ার কারণে হয়তো রানা ফেলাদের মতো অ্যাক্সিডেন্ট হতে পারতো। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানিয়েছেন 1965 সালে নির্মিত হয়েছিল জেলার এই সর্বপ্রথম মৎস্য অবতরণ কেন্দ্রটি। এরপর আর কোনো সংস্কার করা হয়নি। তবে 2012 সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলো। এখানকার স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এখানে কার্যক্রম চালিয়ে নিয়ে যান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তো ভেঙে ফেলার বিষয়ে ডিসি মহোদয় মানে কক্সবাজারের প্রশাসন মিলে রাত্রে মিটিং হয়েছে। ডিসিশন এখনো আমি পাই নাই। ডিসিশন পেলে আপনাদের অবহিত করবো কি হ্যাঁ কি হয়েছে। সোমবার রাতে হঠাৎ করে বিকট শব্দে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি হেলে পড়ে। এরপর কক্সবাজারের জেলা প্রশাসক ও স্থানীয় যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন এটি পরিদর্শনে আসেন। ওই সময় আমাদেরকে জানিয়েছিলেন হেলে পড়া ভবনটি মঙ্গলবার সকালের মধ্যে ভেঙে ফেলার একটি সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো কার্যক্রম শুরু হয়নি। সময় সংবাদ, কক্সবাজার।
রাজধানীর উত্তরা থেকে আন্তর্জাতিক পাচারকারী চক্রের 3 নারী সদস্য সহ 5 জনকে আটক করেছে র্যাব। গত রাতে উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 195টি ভুয়া পাসপোর্ট সহ 9 জন নারীকে উদ্ধার করা হয়। সকালে র্যাব 2 এর কার্যালয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, জনশক্তি রপ্তানির সঙ্গে সম্পৃক্ততা নেই এমন লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠান দালালদের মাধ্যমে নারী শ্রমিক সংগ্রহ করত। পাশাপাশি সৌদি আরবে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো। তুরাগ থানার কামারপাড়াতে একটি ফ্ল্যাট ছিল, ফ্ল্যাট থেকে 9 জন ভিকটিমকে উদ্ধার করা হয় এবং সেখান থেকে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট একজনকে, এবং উত্তরা 10 নম্বর সেক্টর থেকে একটি অফিস থেকে সর্বমোট 4 জনকে আটক করা হয়। আল আতিফ বিডি লিমিটেড একটি ফার্ম, বেসিক্যালি এই ফার্মটির জনশক্তি রপ্তানির সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নাই, তার কোনো উপযুক্ত এবং কোনো লাইসেন্স কোম্পানিটি দেখাতে পারেনি। আমরা যাদেরকে আটক করেছি তাদের সবাইকে আসলে সৌদি আরবে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে এখানে জমায়েত করা হয়েছিল। জমে উঠেছে বগুড়ার ঈদ বাজার। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। এই অবস্থায় মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ব্যবসায়ীদের। অবশ্য কেনাকাটা ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। মাজিদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 10 রোজার পর থেকে বগুড়ার শপিং মল ও বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের বেচাকেনা। ক্রেতাদের আকর্ষণে শপিং মলগুলোতে সাজানো হয়েছে বাহারি ডিজাইনের পোশাকের পসরা। শহরের জলেশ্বরীতলা, নবাববাড়ি, নিউ মার্কেট ও হকার্স মার্কেটের দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড় সব বয়সী ক্রেতাদের। আর ভিড় এড়াতে পছন্দের পোশাকটি সহজে খুঁজে পেতে অনেকেই আগেভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা। প্রতিবারের মতো এবারও ঈদ বাজারের বড় একটি অংশ দখল করে নিয়েছে ভারতীয় পোশাক। এবছর ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কটকটি নন্দিনী, কিরণমালা, পিউ 3 পিস সহ বিভিন্ন ডিজাইনের ভারতীয় পোশাক। এদিকে বাহারি ডিজাইনের কাপড়ের সঙ্গে মিলিয়ে জুতা, ব্যাগ সহ প্রসাধনী কেনাকাটাতেও ব্যস্ততা বাড়ছে ক্রেতাদের। ঈদের মোটামুটি সব প্রস্তুতি শেষ করে ফেলছি, তো আজকে কসমেটিক কিনতে আসছি। ড্রেসের সাথে মানে ম্যাচিং করে জুয়েলারি, কানের দুল, মালা, জামা, ঈদের জামা কিনলাম, জামার সাথে ম্যাচিং করে কসমেটিক কিনলাম আর কি। অনেকগুলো 3 পিস দেখলাম, খুব ভালো লাগলো, তো একটা কিনলাম। হকার্সের দাম কম, যার জন্য নিউ মার্কেট থেকে এখানে আসা। আমরা গরিব মানুষ, আমরা এখানে ওজন কিনতে এসেছি। এই অবস্থায় কেনাকাটা ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ব্যবসায়ী নেতাদের। আমাদের যে টার্গেট ছিল ঈদকে ঘিরে, আমরা মনে করি সেটা ফুলফিল করা সম্ভব। কম অবস্থায় বেচা কেনা হয় নাই, এখন একটু শুরু হয়েছে, লাস্টের দিকে মনে হয় একটু ভালো হবে আশা করছি। আমরা এখানে একটা ক্যাম্প করেছি, যেখানে পুলিশ এসপি সাহেবের সাথে যোগাযোগ করেছি। সেদিক থেকে আমরা আশা করতেছি যে আগামী দিনগুলোতে যেন নিরাপত্তা ব্যবস্থাটা এরকমই থাকে। অবশ্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। নিরাপত্তা বাস্তবায়নের জন্য আমি পিকেট ফোর্স দিয়েছি, বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা চেকপোস্ট বসিয়েছি, আমি সাদা পোশাকে ফোর্স মোতায়েন করেছি। ঈদ উল ফিতরকে ঘিরে এবার এ জেলায় প্রায় 500 কোটি টাকা ব্যবসার আশা করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, বগুড়া। কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু তাহের নামে এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পুলিশ জানায়, গত রাত 8টার দিকে সদর উপজেলার বড় বাজারে চাল ব্যবসায়ী আবু তাহেরের সঙ্গে কথা কাটাকাটি হয় ইয়াসিন নামে এক ব্যক্তির। এক পর্যায়ে সাইকেলের চেইন দিয়ে আবু তাহেরের মাথায় আঘাত করে পালিয়ে যায় ইয়াসিন। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। দেশের বাইরে খবর। কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত 13,000 অধিবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আশ্রয় দেওয়া হয়েছে আলবের্তা প্রদেশ ও কোল্ড লেক শহরে। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর 1,400 সদস্য নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ কলম্বিয়া ও সাসকাচেওয়ান রাজ্যের বিভিন্ন দিকে 112টি খণ্ডে এই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে গৃহহীন মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করে সেনাবাহিনী সবাইকে আগুন নেভাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে আশেপাশের বেশ কয়েকটি গ্রামে সতর্কতা জারি করা হয়েছে। শুষ্ক আবহাওয়ার কারণে এ মৌসুমে রাজ্যটিতে দাবানল ছড়িয়ে পড়ার প্রবণতা থাকলেও কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন ধরাতে পারে বলেও সন্দেহ করছে স্থানীয় পুলিশ।
খেলার খবর, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টি-20 সিরিজ প্রসঙ্গ। সিরিজ বাঁচাতে হলে শেষ টি-20 ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। এজন্য গেল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। একথা বললেন বাংলাদেশের অলরাউন্ডার সৌম্য সরকার। অন্যদিকে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা 2-0 সিরিজ জিততে চায়। এজন্য আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথা বলছেন প্রোটিয়া বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাফেল্ট। অবশ্য এই ম্যাচের আগে অনুশীলন করেনি দুদলের বেশিরভাগ ক্রিকেটার। দর্শক, আমরা যেটি জানতে পেরেছি, একটু আগে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সব জায়গায় তো বাংলাদেশ দলের থেকে বেশ এগিয়ে দক্ষিণ আফ্রিকা, কিন্তু দমে যাননি টাইগার স্পিনাররা। তাতেও ফুল মার্কস পেল বাংলাদেশ, কিন্তু ব্যাটিং এই জায়গায় তাড়াহুড়ো কিংবা চাপ যাই বলা হোক না কেন পুরোপুরি ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা। ফল প্রথম টি-20তে সুযোগ তৈরি করেও অবহেলায় নষ্ট হলো স্বপ্নটা। এবার অন্তত সিরিজ বাঁচানোর ম্যাচে এমন ভুল করতে চায় না টিম বাংলাদেশ। এতে অবশ্য মাঠের খেলার সঙ্গে মানসিক খেলাটাও খেলতে হচ্ছে টাইগারদের, কেননা প্রথম ম্যাচে অল্প রানে প্রতিপক্ষকে বেঁধে ফেলার পরও ব্যাটসম্যানদের অতিরিক্ত শট খেলায় ডুবেছে দল। এবার হয়তো দলে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও আবারও স্পিনে ডিভিলিয়ার্সদের কাবু করতে চায় টিম বাংলাদেশ। গায়ের শক্তি থেকে মেন্টালের দিকটা দিয়ে বেশি খেলতে হয় টি-20 অল্প ওভারের, আর কিভাবে কোনভাবে কি ক্যালকুলেশন করতে হয়। তো এটা যদি যত বেশি খেলা যায় তত মনে হয় ভালো। প্রথম ম্যাচটা ভালো করে আমাদের ফরে নিয়ে আসার জন্য, তো কোনো কারণে সেটা হয়নি। তো নেক্সট ম্যাচ থেকে চেষ্টা করব যে আমাদের ফরে নিয়ে আসার জন্য রেজাল্ট। এদিকে বাংলাদেশ যখন নিজেদের ভুল নিয়ে হিসেব করছে, তখন হয়তো সিরিজ জয়ের স্বপ্নে বিভোর দক্ষিণ আফ্রিকা, কেননা উপমহাদেশের কন্ডিশনে স্বাগতিকদের পিচের অস্ত্রকে বুমেরাং বানিয়ে আক্রমণাত্মক ছিল প্রোটিয়ারা। তাই তো 100 নিচে অল আউট করেছে সাকিব তামিমদের। তবে তাই বলে আত্মবিশ্বাসী হলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নয় অতিথিরা। বাংলাদেশকে হালকা করে দেখার সুযোগ নেই। গেল ম্যাচে আমাদের ছেলেরা দারুণ বল করেছে। আসলে আমরা এই আক্রমণাত্মক খেলা পরের ম্যাচেও ধরে রাখতে চাই। সামনে টি-20 বিশ্বকাপের জন্য তরুণরা নিজেদের এখন প্রস্তুত করছে। এটা আমাদের দলের জন্য বেশ কাজে দিচ্ছে। আর ডিভিলিয়ার্স, ডুমিনি, মিলারদের নিয়ে দক্ষিণ আফ্রিকা যেখানে 77টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছে, সেখানে টাইগাররা খেলেছে মাত্র 43টি। এজন্য এই ফরম্যাটে ঘুরে দাঁড়াতে হলে খানিকটা বেশি শ্রম দিতে হচ্ছে মাশরাফিদের। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ের প্রত্যাশা টাইগার সমর্থকদের। খেলা শুরুর আগে এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী নিয়ামতুল্লাহ বাবু। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু। জায়েদ, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় যে টি-20 যে আছে, এই টি-20 সিরিজের সর্বশেষ টি-20, সেই টি-20তে যে ম্যাচটি আছে সেটি দেখার জন্য কিন্তু আজকে প্রচুর দর্শক ইতিমধ্যেই মাঠে এসে হাজির হয়েছেন। আর এর মধ্যে এমন প্রচুর দর্শক এসেছেন এবং ইতিমধ্যেই প্রায় অর্ধেক গ্যালারি যেটি আছে মাঠের ভিতরে সেটি ফিল আপ হয়ে গেছে ইতিমধ্যেই। আর আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম যে আজকে টসে দক্ষিণ আফ্রিকা কিন্তু টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশকে আবারও সেই প্রথমে বোলিং এ পাঠিয়েছে। তো এখন এখানে যারা দর্শকরা উপস্থিত আছেন তাদের কিন্তু অনেকেরই প্রত্যাশা যে আজকে বাংলাদেশ ভালো করুক, বাংলাদেশ আজকে জিতুক, বাংলাদেশ যেন এই জেতার মাধ্যমে, এই ম্যাচটি জয়ের মাধ্যমে অন্তত এই সিরিজের সমতাটা ফিরিয়ে আনে দক্ষিণ আফ্রিকার সাথে, যাতে প্রথম টি-20তে যেভাবে অনেকটা শোচনীয় থেকেও আজকে মতামত শুনবো যে কেমন করবে বাংলাদেশ আজকে। কি মনে হচ্ছে আজকে বাংলাদেশ কেমন করবে? এখানে যারা দর্শকরা আছেন আমরা তাদের কাছ থেকেও আজকে মতামত শুনবো যে কেমন করবে বাংলাদেশ আজকে। কি মনে হচ্ছে আজকে বাংলাদেশ কেমন করবে? অবশ্যই জিতবে, আমরা আশা করছি অবশ্যই জিতবে বাংলাদেশ। আপনারা জানেন যে আজকে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে টসে হেরে গেছে, তো যার কারণে কিনা তাদেরকে প্রথমে বোলিং এ যেতে হচ্ছে আর সাউথ আফ্রিকা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। তো কি মনে হচ্ছে যে বাংলাদেশের কি করা উচিত এই ক্ষেত্রে? বাংলাদেশের এক্ষেত্রে বাংলাদেশ যেহেতু ব্যাটিং করেছে, বাংলাদেশ প্রথম থেকে ভালো করা উচিত। তাদের প্রথম যে ওপেনার জুরিটা, প্রথম যে ওপেনার যে তামিম অথবা সৌম্য, তাদের একটু ম্যাচটার দিকে তাকিয়ে আর কি খেলা উচিত। যেহেতু বাংলাদেশের বোলিং বেশি নিয়ে খেলে, বাংলাদেশের প্রথম ব্যাটিং এরা একটু ভালো করলে মানে বেশি রান হওয়ার সম্ভাবনা বেশিটাই, অনেকটাই রান হবে কিন্তু। তো দর্শক, আপনারা শুনছিলেন যে প্রত্যেকেরই প্রত্যাশা কিন্তু যে আজকে বাংলাদেশ অবশ্যই ভালো করুক, আর যেহেতু পরে ব্যাটিং করবে বাংলাদেশ, তো
সেক্ষেত্রে কিন্তু তাদেরও আশা যে বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটসম্যানরা আছে তারাও ভালো করবে। আজকের ম্যাচের মধ্যে তারা দায়িত্বশীলতার পরিচয় দিবে যাতে কিনা ভালো একটি স্কোর করতে পারে বাংলাদেশ। তো আমার কাছে এই মুহূর্তে আসলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে এই ছিল সর্বশেষ। জায়েদ। দর্শক, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেখানকার খেলা দেখার জন্য জড়ো হয়েছেন দর্শক সমর্থকরা। সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার নিয়ামতুল্লাহ বাবু। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মগবাজার মৌচাক ফ্লাইওভারের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় জনদুর্ভোগ চরমে। চলতি বছরের শেষে যান চলাচলের জন্য একটি অংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত। কলকারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে রাজধানীর চারপাশের নদ নদী। পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে রোগ ব্যাধি। সরকারি হুঁশিয়ারির পরও নেই উদ্যোগ। রাজধানী থেকে আন্তর্জাতিক পাচারকারী চক্রের 3 নারী সদস্য সহ 5 জন আটক। 9 জন উদ্ধার, 195টি পাসপোর্ট জব্দ। নওগাঁয় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় একই পরিবারের 2 জন সহ 4 জনের মৃত্যু। এবং সিরিজের শেষ টি-20তে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার। উৎসাহ যোগাতে স্টেডিয়ামে টাইগার সমর্থকদের ভিড়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।